2018 সালে ভারত রাশিয়ার যৌথ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান FGFA থেকে ভারত বেরিয়ে আসে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো সেই সময় ভারতীয় বায়ুসেনা একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়েছিল যে যদি ভবিষ্যতে এই যুদ্ধবিমান পুরোপুরি ক্যাপেবল হয়ে যায় যে ভারতের প্রয়োজন মেটাতে সক্ষম, সেক্ষেত্রে ডেফিনেটলি ভারত ভবিষ্যতে রাশিয়ার এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনবে। আর আজ প্রায় 6 বছর পর নতুন করে এই যুদ্ধবিমান কেনা নিয়ে হইচই ফেলে দিয়েছে ভারতে, যেখানে আমেরিকান মিডিয়া থেকে শুরু করে একাধিক ভারতীয় ডিফেন্স পোর্টালে এমনটা ক্লেম করছে যে খুব তাড়াতাড়ি নাকি প্রধানমন্ত্রী মোদি রাশিয়ায় যাচ্ছে, আর এই ভিজিটের দরুন রাশিয়ার তরফ থেকে তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান Su-57কে ভারতীয় বায়ুসেনার জন্য অফার করা হবে। কেননা এই মুহূর্তে তো চীন তাদের J-20কে ভারী মাত্রায় ভারতীয় সীমান্তে ডিপ্লয়মেন্ট শুরু করে দিয়েছে। ওদিকে কিছুদিন আগেই আরও একটা রিপোর্টের দাবি করা হয়েছিল যে পাকিস্তান চীনের কাছ থেকে তাদের FC-31 ফাইটার জেট কিনবে, যেটা চীন ভবিষ্যতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে ডেভেলপ করছে। এখন এটাকে নিয়েই ভারতের ওপর চাপ বাড়ছে যে আমাদের দুই সীমান্তে আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন থাকবে। এমন পরিস্থিতিতে ভারতকে ওদের বিরুদ্ধে কাউন্টার করতে হলে যে করেই হোক অন্তত কিছু পরিমাণ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তো কিনতেই হবে। আর এটাকে মাথায় রেখেই রাশিয়ার সুযোগ পেয়ে গেছে এবং এখন প্রধানমন্ত্রীর সামনে তাদের এই অফারকে রাখতে চলেছে যাতেই Su-57 ভারত সিলেক্ট করে। আর স্বাভাবিকভাবে আমি এখানে অবাক হব না যদি আমেরিকাকে মাথায় রেখে রাশিয়া তাদের এই বিমানের পুরো প্রোডাকশন ইউনিট ভারতে সেট আপ করতে রাজি হয়ে যায়। কিছু পরিমাণ হয়তো টেকনোলজি ট্রান্সফারও হবে। আর অলরেডি একাধিক রাশিয়ান টেকনোলজি না কেবল ভারতের সাথে শেয়ার করা হয়েছে, বরং রাশিয়ান এয়ারক্রাফট বহু দশক ধরে ভারতের HAL স্বদেশীভাবে তৈরিও করছে। আর চীনের মতন তো ভারত কপি পেস্ট করে না, তাই রাশিয়া তাদের নিউক্লিয়ার সাবমেরিন পর্যন্ত ভারতকে লিজে দিয়েছিল। সেখানে Su-57 খুব একটা সমস্যা হওয়ার কথা না। যাই হোক, ভারতের ভেতরেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে নিয়ে সকলেই খুব ইন্টারেস্টেড যে ভারতের এই বিমান তো কেনা উচিত, হয় রাশিয়া তা নাহলে আমেরিকা থেকে। এখন এই সমস্ত রিপোর্টকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে যদি আমি অ্যাকচুয়াল ফ্যাক্টের কথা বলি, তাহলে আমার মনে হয় না যে প্রধানমন্ত্রীর তরফ থেকে রাশিয়ার অফারে খুব একটা ইন্টারেস্ট শো করবে, আর না এটা ভারতের করা উচিত। প্রথম বিষয় হলো ভারতকে একটু রিস্ক নিয়ে নিজেদের পঞ্চম প্রজন্মের বিমান এমকাতে স্টিক থাকা উচিত। কারণ 1947 থেকে শুরু করে আজ পর্যন্ত এমন কোনো সময় ছিল না যখন ভারতের দুই সীমান্তে যুদ্ধের ভয় নেই। সেক্ষেত্রে চীনের বা পাকিস্তানের থ্রেটকে দেখে আজও যদি আমরা নিজেদের হাতিয়ার তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আবারও ভারতকে 1999-এর কার্গিল অথবা 1962 লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে। ফলে যখনই ভারতের লড়াই শুরু হবে, কখনো আমেরিকা, কখনো রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল এদের মতন দেশের হাতে পায়ে ধরা ছাড়া ভারতের উপায় থাকবে না। আর সেই সময় এরা নিজেদের বাকি ডিল ভারতকে দিয়ে করাতে বাধ্য করবে, যা আগে বহুবার হয়েছে। ফলে এখানে ভারতের কাছে দুটোই অপশান আছে, হয় আমাদের এমকা আসবে, তা না হলে বিদেশি বিমান। ভারতের বাজেটও এত বেশি নয় যে বিদেশ থেকে বিমান আমদানি করার পর নিজস্ব ফাইটার জেট তৈরির জন্য টাকা থাকবে। স্পেশালি এবার এখানে কিছু মানুষ এটাও বলবে যে ঠিক আছে, তাহলে ভারত সরকার বাজেট বাড়িয়ে দিক। তো তাদের জন্য বলে রাখি যে আমরা চীন নয়, এখানে কিন্তু ডেমোক্রেসি আছে। সরকারকে সবার আগে সাধারণ মানুষের ফ্রি স্কিম চালু রাখতে হবে, তা সে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার। যারা ওই ফ্রি স্কিম চালু রাখবে না তারা কিন্তু পরের বার অপোজিশনে বসবে। আর এটা তো আমি কিছুতেই মানতে পারবো না যে কোনো পলিটিক্যাল পার্টি এত বড় রিস্ক নিয়ে এই ফ্রি স্কিমের বদলে সেই টাকা সেনাবাহিনীর ডিফেন্স বাজেটে খরচ করবে। আর শুধু তাই নয়, যা বাজেট রয়েছে তাতেও কিন্তু এটা করা সম্ভব। কিন্তু মুশকিল হলো আজও ভারতীয়রা টেকনোলজির বদলে ম্যান পাওয়ারের ওপর বেশি জোর দেয়। এই কারণে সেনার সাইজ ছোট করা হোক বা অগ্নিবীরের মতন সেনা স্কিমে গোটা দেশে দাঙ্গা শুরু হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই 14 লাখের বেশি সেনা আর পেনশনেই কিন্তু মেজরিটি ডিফেন্স বাজেট খরচ হয়ে যায়। তাই কেবলমাত্র বলতে পারেন যে 20 থেকে 21 বিলিয়নের আশেপাশে টাকা একমাত্র সেনা খরচ করে হাতিয়ার কেনার জন্য। আর এই টাকায় আপনাদের মনে হয় যে বিদেশ থেকে বিমান কেনার পর স্বদেশি বিমানে ইনভেস্ট করা সম্ভব? কোনো দিনই নয়। কারণ একা তো বায়ুসেনা নয়, তার সাথে নৌবাহিনী, আর্মি এরাও রয়েছে। তাই বন্ধুরা, এই সমস্ত সেন্টিমেন্টকে সাইডে রেখে আমাদের টাফ ডিসিশন নিতেই হবে, আর সেটা হলো ভারত এমকাকেই কন্টিনিউ করবে, তাদের যাই হয়ে যায়। আর হ্যাঁ, আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে যদি আজও ভারত এই পঞ্চম প্রজন্মের বিমানের ডিল শুরু করে, এতে এমনিতেই নেগোসিয়েশনে 2-3 বছর তো চলে যাবে। এরপর ভারতীয় প্রোডাকশন ইউনিট সেট আপ করে প্রথম বিমান পেতে পেতে মিনিমাম 2030 থেকে 35 সাল তো লাগবে। অন্যদিকে ভারতের যে এমকা বিমান তাতে যা কাজ হচ্ছে তাকে দেখলেই বুঝতে পারবেন যে প্রথম এমকা পেতে পেতেও 2030 সাল,
তাহলে সেম টাইমে যখন নিজস্ব স্বদেশি বিমান পেয়ে যাবে তার জায়গায় বিদেশি বিমান কেনার তো কোনো মানে হয় না। এছাড়া আরও একটা উপায় রয়েছে যেখানে আমেরিকার সমস্ত শর্ত মেনে নিয়ে ডিরেক্টলি কিনে নাও F-35, তাহলে হয়তো এমকার কিছু আগে এর ডেলিভারি পাওয়া সম্ভব। কিন্তু এগেন, ভারত কি জাপান বা জার্মানির মতন আমেরিকার দাস হতে রাজি? আশা করি জবাবটা সবারই সেম। বাকি রইল চীন আর পাকিস্তানের কথা। তো মিডিয়ার হাইপকে সাইডে রেখে যদি অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়ালিটি দেখেন, এটা তো ক্লিয়ার যে পাকিস্তানের থ্রেট শেষ, ওদের ক্ষমতা নেই ভারতের সাথে যুদ্ধে। ওদিক থেকে একটাই থ্রেট, সেটা হলো আতঙ্কবাদ। ওরা যদি 5th জেনারেশনের বিমান কেনে, সেটা 2035 সালের আগে সম্ভব না। চীনের J-20 ক্যাপাবিলিটিকে নিয়ে বহুবার বলেছে এটা কোনো পঞ্চম প্রজন্মের বিমান নয়, এর জন্য রাফেলই যথেষ্ট। হ্যাঁ, রাফেলের অতিরিক্ত অর্ডার ভারত দিতে পারে, সেটা কাজে আসবে। তবে ক্যানাডুইংযুক্ত লো থ্রাস্টের ইঞ্জিনওয়ালা পঞ্চম প্রজন্মের বিমান বানানো তো সম্ভব নয়, আর হলে সেটা কিন্তু পঞ্চম প্রজন্মের নয়। এই কারণে খেয়াল করুন, J-20 মতন বিমান থাকা সত্ত্বেও চীন তাদের নতুন পঞ্চম প্রজন্মের বিমান তৈরির ওপর কাজ শুরু করে দিয়েছে। আর এটাই কিন্তু ফ্যাক্ট। বাকিটা আপনাদের ওপরেই ছেড়ে দিচ্ছি যে আপনারা কোনটাকে অ্যাকসেপ্ট করবেন আর রিজেক্ট করবেন। বাকি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। জয় হিন্দ।